প্লট দুর্নীতি মামলায় জয়পুতুল সহ শেখ হাসিনার বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ 11 আগস্ট, গ্রেপ্তারি পরোয়ানা জারি। শেষ দিনের আলোচনায় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে ঐকমত্য কমিশন, জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ। সন্ত্রাস কিশোর গ্যাং রোধে কঠোর অবস্থানে কথা জানালো র্যাব, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে প্রতিশ্রুতি। এবং মিয়ানমারে জরুরি অবস্থা তুলে নিল জান্তা সরকার, আগামী ডিসেম্বরে নির্বাচন। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়া বিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। রাজধানীর পূর্বাঞ্চলে রাজুকের প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে দায়ের করা 3টি মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 5-এ বিচার কাজ শুরুর দিনে তাদের পলাতক দেখে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর আগে 22 জুলাই এই 3 জন সহ মোট 28 জনের বিরুদ্ধে দায়েরকৃত 6টি মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য বৃহস্পতিবারে দিন ধার্য করেন আদালত। ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এই দিন ধার্য করেন। একই সঙ্গে মামলাগুলো বিচারের জন্য পৃথক 2টি আদালতে স্থানান্তরের নির্দেশ দেন তিনি। পূর্বাঞ্চলে রাজকের প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগ করা মামলায় সব আসামিকে আদালতে হাজির হতে গত 1 জুলাই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত। সরকারি কর্ম কমিশন দুদক মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে শেষ দিনে আলোচনায় রাজনৈতিক দলগুলোর সাথে আজ বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। বেলা 11:30টায় ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের দ্বিতীয় পর্যায়ের 23তম দিনের সংলাপ শুরু হয়। এছাড়াও আলোচনার এজেন্ডায় রয়েছে উচ্চকক্ষ গঠন পদ্ধতি, রাষ্ট্রপতি নির্বাচন ও ক্ষমতা এবং নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণের বিষয়। কমিশনের প্রত্যাশা শেষ দিনে নিষ্পত্তি করা যাবে অমীমাংসিত প্রস্তাবগুলো। দ্বিতীয় পর্যায়ে শেষ আলোচনায় প্রায় সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছে। জুলাই সনদের দাবিতে রাজধানী শাহবাগ মোড়ে অবরোধ করছে জুলাই যোদ্ধারা। আজ বৃহস্পতিবার সকাল 11টার দিকে শাহবাগ মোড়ে অবরোধ করেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে নিরাপত্তা জোরদার পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। জুলাই যোদ্ধাদের ভাষ্য, এখনও জুলাই সনদ না হওয়ায় আহত ও শহীদ পরিবারের সদস্যরা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন। বারবার এই দাবি জানানো হলেও কোনো অগ্রগতি হয়নি। তারা বলছেন, জুলাই সনদ আমাদের দাবি নয়, এটি আমাদের অধিকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জুলাই সনদ নিয়ে আশ্বাস পূরণ না হলে শাহবাগে অস্থায়ী মঞ্চ তৈরি করে অবস্থান করবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জুলাই যোদ্ধারা। বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাস চেয়ে রাষ্ট্রপক্ষ যে আপিল করেছে, সেই আপিলের শুনানি দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে। সকাল 9:30 থেকে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চে শুনানি চলছে। এর আগে গত 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনা, হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে 19 মার্চ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। 2004 সালের 21 আগস্ট রাজধানীর গুলিস্তান এলাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় 24 জন নিহত। ওই ঘটনার পর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে 2টি মামলা হয়। 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় সিআইডি এই মামলার তদন্ত শেষে অভিযোগপত্র দিলে শুরু হয় বিচার। তবে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই মামলায়
অধিকতর তদন্তে আসামির তালিকায় যুক্ত করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ৩০ জনকে। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর বিচারক শাহেদ নূর উদ্দিন আলোচিত মামলার রায় দেন। অনিয়মই যেন নিয়মে পরিণত হয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে। প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের নৈতিক স্খলনে তোলপাড় সৃষ্টি হয়েছে। সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে একজন উপ সহকারী প্রকৌশলীর। তবে ঘটনার প্রমাণ থাকার পরও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। উল্টো ভুক্তভোগীকে হয়রানি করার অভিযোগ রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দুর্নীতি অনিয়ম নিয়ে সাইফুল ইসলাম নয়নের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে ঘুষ গ্রহণ, দুর্নীতি, স্বেচ্ছাচারিতার পাশাপাশি রয়েছে বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে জোর করে নারী সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে উচ্চপদস্থ কর্মকর্তাদের মন জোগাতে না পারলে হয়রানির শিকার হতে হয়। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উপসহকারী প্রকৌশলী আশরাফুল আলমের বিরুদ্ধে নারী সহকর্মীকে শ্লীলতাহানির অভিযোগ আসলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। উল্টো অভিযোগ দেওয়ার কারণে অভিযুক্ত নারীকে বদলি করে দেয় কর্তৃপক্ষ। আমার সাথে আশরাফ যেটা করছে, শ্লীলতাহানি বলেন, ধর্ষণ বলেন, সবকিছুর শিকার আমি হয়েছি। এলজিডির মেকানিক শাখার সহকারী প্রকৌশলী মোহাম্মদ হাসানুজ্জামানের বিরুদ্ধেও নারী সহকর্মীর সাথে অনৈতিক সম্পর্ক করার অভিযোগ রয়েছে। নারী সহকর্মীর টাকা হাতিয়ে নেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অভিযুক্ত উপসহকারী প্রকৌশলী আশরাফুল আলম এবং মোহাম্মদ হাসানুজ্জামানের অফিসে যোগাযোগ করলেও ক্যামেরার সামনে তারা কথা বলতে রাজি হননি। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময়ের ১০ বছর আজ। ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে ইন্দিরা মুজিব চুক্তির আলোকে দু দেশের ১৬২টি ছিটমহলের মধ্যে ভারতের ১১১টি ছিটমহল বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে মিলিত হয়। অন্যদিকে ভারতে যুক্ত হয় বাংলাদেশের ৫১টি ছিটমহল। এতে মুক্তি মেলে ৬৮ বছর ধরে বন্দি জীবন কাটানো মানুষদের। প্রতিনিধি জাহাঙ্গীর আলমের রিপোর্ট, জানাচ্ছেন সোয়াইব সাত্তার লিজন। ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরে থাকা ১৬২টি ছিটমহলের বিনিময় হয়। দীর্ঘ ৬৮ বছর বন্দি জীবন কাটিয়ে স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে স্বীকৃতি পায় ১১১টি ছিটমহলের ৪১,০০০ মানুষ। কুড়িগ্রামের দাসিয়াছড়া ছিটমহলে আধুনিক সব সুযোগ সুবিধা থাকলেও স্থানীয়রা বঞ্চিত ইউনিয়ন পরিষদ থেকে। তাই দাসিয়াছড়াকে ইউনিয়ন হিসেবে ঘোষণা করার দাবি তাদের। আমাদের ছিল না নাগরিকত্ব, আমাদের ছিল না আইন শৃঙ্খলা, আমরা সব সরকারি সুযোগ সুবিধা সব বঞ্চিত ছিলাম। আমরা আন্দোলন, লড়াই, সংগ্রামের মাধ্যমে সফলতা লাভ করেছি। দাসিয়াছড়ার মাঝে একটা যদি ইউনিয়ন হইতো তাহলে আমরা লক্ষ লক্ষ আমরা সরকারকে ধন্যবাদ জানাইতাম। আমরা ছিটমহলবাসী ছিলাম, তাই আমার বড় ভাই বোন লেখাপড়া করতে পারিনি। এখন আমাদের বাড়ির পাশে শিক্ষা প্রতিষ্ঠান হওয়া এখন আমরা লেখাপড়া করতে পারছি। সরকার যেন এই ছিটমহল আলাদাভাবে একটি দাসিয়াছড়া নাম দিয়ে একটি ইউনিয়ন পরিষদ করে। প্রতি বছরের ন্যায় এবছরও ছিটমহল বিনিময়ের দিনটি স্মরণীয় করে রাখতে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। প্রতি বছরের ন্যায় ৩১শে জুলাই মধ্যরাত ১২টা ১ মিনিটে ৬৮টি মোমবাতি, ১১টি মশাল মিছিল, পরের দিন খেলাধুলা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে এই দিবসটি আমরা যত মর্যাদার সাথে পালন করি। এবারও সেই কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আমাদের একটি দাবি ছিল দাসিয়াছড়াকে একটি স্বতন্ত্র পৃথক ইউনিয়ন। এটি পূরণ হবে বলে আমাদের বিশ্বাস। বাংলাদেশের অভ্যন্তরে থাকা ভারতের ১১১টি ছিটমহলের মধ্যে কুড়িগ্রামে ১২, লালমনিরহাটে ৫৯, পঞ্চগড়ে ৩৬ এবং নীলফামারী জেলায় ৪টি। ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহলের মধ্যে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় ৪৭টি এবং জলপাইগুড়ি জেলায় ৪টি। সোয়াইব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। গাজীপুরের কালিয়াকৈরে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
উপজেলার ফুলবাড়িয়া বাজার এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বক্তব্যে ফুলবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাদিম সিদ্দিকী বলেন, একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে একটি দৈনিক পত্রিকায় সংবাদ প্রচার করে, যে সংবাদের কোনো ভিত্তি নেই। তাই এর প্রতিবাদ ও নিন্দা জানান তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ভিপি শামসুর রহমান। বুধবার বিকাল 4টায় সাঁথিয়া উপজেলাধীন ধুলাউড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলটি সাঁথিয়া থেকে শুরু হয়ে ধুলাউড়ি বাজারে গিয়ে শেষ হয়। সেখানেই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে বক্তব্য রাখেন নেতারা। তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তারেক রহমান শুধু বাংলাদেশের রাজনৈতিক নেতাই নন, তারা বিশ্ব নেতা। তাদের বিরুদ্ধে কোনো অপপ্রচার হলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ঢাকার নামি দামি হাসপাতালগুলো যখন চিকিৎসার নামে বাণিজ্যে ব্যস্ত, তখন মফস্বলের মন্য মেডিকেল কলেজ ও হাসপাতাল নীরবে হয়ে উঠেছে সেবাই প্রতীক। স্বল্পমূল্যে কিংবা বিশেষ দিনে বিনামূল্যে চিকিৎসা দিয়ে প্রতিষ্ঠানটি যেন হয়ে উঠেছে আধুনিক হাতেমোতাই। মানিকগঞ্জ থেকে অভি হাসানের তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব সত্তার লিজন। মানিকগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য শিল্পপতি হারুনা রশিদ খান মুন্নুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করেছে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতাল। মেডিসিন, শিশু, চক্ষু ও হৃদরোগ সহ নানা বিভাগ থেকে বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়েছে কয়েকশো রোগীকে। দেয়া হয় প্রয়োজনীয় ওষুধ, সকল ধরনের পরীক্ষায় থাকে বিশেষ ছাড়। এতে খুশি রোগী ও স্বজনরা। বহুদিন আগে থেকেই বিশেষ দিনে এখানে ফ্রি চিকিৎসা দেওয়া হচ্ছে। মাইকে শুনছি যে ফ্রি চিকিৎসা হবে 1 তারিখে, এর জন্য আমি এই জায়গায় আসছি। কমে যাইছে, আমরা একটু ছাড় পাইছি, কত সুবিধা হয়েছে তার জন্য হাজার হাজার শুক্রবার। দূর দূরান্ত থেকে অনেক রুগীরা এসে ভালো চিকিৎসা পাচ্ছে, যাতে অনেক ঢাকার দিকে যাওয়া লাগতেছে না। অল্প খরচের মধ্যে এখানে চিকিৎসার মানটা এত ভালো যে সবাই ভালো চিকিৎসা করতে পারে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ব্যতিক্রমী এই সেবামূলক কার্যক্রমের পেছনে রয়েছে মানবিক এক প্রেরণা। হারুন রশিদ খান মুন্নুর গড়ে যাওয়া আদর্শিক পথ ধরে এগিয়ে চলেছে তার প্রতিষ্ঠানগুলো। আর সেই চেতনাকে নীরবে আঁকড়ে রেখেছেন তার কন্যা আফরোজা খান রীতা। আপনি যদি অন্য কোনো হাসপাতালের চিত্র দেখেন, সেই চিত্র কিন্তু অনেকটা ব্যবসায়িক মনোভাব নিয়ে চলে, কিন্তু এই প্রতিষ্ঠান একমাত্র আমার দৃষ্টিতে দেখা যেখানে ব্যবসার চেয়ে এলাকার মানুষের কল্যাণ কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। তো এই যে হারুনুর রশিদ মুন্নু সাহেবের মাধ্যমে, তারই ধারাবাহিকতায়, তারই যোগ্য কন্যার মাধ্যমে, তারই নির্দেশনায় এবং তারই দিক নির্দেশনার মাধ্যমে আমি যে আমার স্বপ্ন পরিপূরণ করতে পারছি, এজন্যই আমি কৃতার্থ এবং গর্বিত। হৃদয়ে মানুষ আর হাতে কাজ, এই দর্শনেই পথ চলতেন হারুন রশিদ খান মুন্নু। তার মেয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এখনো সেই সেবার আলো ছড়িয়ে যাচ্ছে সাধারণ মানুষের জীবনে। শোয়েব সত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় গ্রামবাসী ও একটি সংগঠনের উদ্যোগে চলাচলের রাস্তায় উন্নয়ন কাজ শুরু করেছে এলাকাবাসী। উপজেলার লস্করবাড়ি মেইন রোড থেকে আন্দারবানিক হয়ে নয়াপুর বাজার এলাকায় যাওয়ার রাস্তার কাজ শুরু করেছেন তারা। দীর্ঘদিন রাস্তাটির সংস্কার কাজ না করায় 20 গ্রামের মানুষের চলাচল দুর্ভোগে পড়তে হয়। সংগঠনের সভাপতি নুরে আলম জানায়, বিভিন্ন দপ্তরে আবেদন করেও তারা কোনো প্রতিকার না পেয়ে গ্রামবাসী ও আন্দারমানিক মানবতা সংগঠনের উদ্যোগে এই সংস্কার কাজ শুরু করা হয়। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাস এবং কিশোর গ্যাং মুক্ত করে জনগণের নিরাপত্তা নিশ্চিতে র্যাবের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান র্যাব 2-এর সিইও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খালিদুল হক হাওলাদার। সম্প্রতি বেশ কয়েকটি চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতার শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। সাফরুল ইসলাম, নয়নের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাস, কিশোর গ্যাং, ছিনতাই, মাদক ব্যবসার সাথে জড়িত থাকার পাশাপাশি আলোচিত সুমন হত্যার সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে পিচ্চি মুন্না সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে সংবাদ সম্মেলন করেছে র্যাব 2।
এ সময় চাঞ্চল্যকর সুমন হত্যা, আলামিন হত্যা, বনানীর অপহরণ, মোহাম্মদপুরে বিদেশি পিস্তল সহ একজনকে গ্রেপ্তারের কথা জানান তিনি। এবং আসামি মুন্না আগে থেকে মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী। তো এই সম্পর্কের প্রেক্ষিতে ভিকটিম সুমনও মাদক ব্যবসায় জড়িয়ে যায়। এই আসামি মুন্নার বিরুদ্ধে একাধিক মাদক মামলা, দ্রুত বিচার আইনে মামলা, ছিনতাইয়ের মামলা রয়েছে। সে ছাড়া পেয়ে এলাকায় এসে সে বিভিন্নভাবে জানতে পারে এই ভিকটিম মৃত সুমন তাকে ধরিয়ে দিয়েছে, এবং এটা জানার পর সে তার দলবল নিয়ে সুমনকে হত্যার পরিকল্পনা করে। সুমন মুন্না এবং তার দলবলকে দেখে চমকে যায় এবং তারা তাকে এলোপাথারি সামুরাই চাপাতি দিয়ে কুপিয়ে অন স্পটে হত্যা করে। এ সময় তিনি বলেন, মোহাম্মদপুর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে কঠোরভাবে মাঠে কাজ করছে র্যাব। টিভি খুললে মোহাম্মদপুর নিয়ে কনসার্ন হতো এবং খুন খারাপি, ছিনতাই, মহিলারা স্কুলে বাচ্চা নিয়ে বাসায় ফিরছে, পথে ছিনতাইয়ের শিকার হচ্ছে, এমন ভিডিও আপনারা দেখেছেন। কর্মজীবী যুবকরা, পুরুষরা অফিস শেষে বাসায় ফিরছে, গলির মধ্যে ছিনতাইয়ের শিকার হচ্ছে। আমরা 770 জন ছিনতাইকারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছি। এখন অনেক কমেছে। আমরা চেষ্টা অব্যাহত রেখেছি। ইনশাল্লাহ আশা করছি এই শান্তির মোহাম্মদপুর আবার ফিরে আসবে। অপরাধীরা জেল থেকে বের হয়ে আবার যেন অপরাধ না করতে পারে সেই ব্যাপারেও কঠোর মনিটরিং করা হচ্ছে বলে জানান তিনি। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ মেডিকেল কলেজ দ্বিতীয়বার পূর্ণাঙ্গ মেয়াদে গভর্নিং বোর্ডে সভা হয়েছে। কলেজের প্রথম ব্যাচের ছাত্র অধ্যাপক ডক্টর কাজী মাঝহারুল ইসলাম দোলন গভর্নিং বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হন। স্বল্প মেয়াদে প্রথমবার নিয়োগ পাওয়ার পর দ্রুত সময়ের মধ্যে কলেজের আমূল পরিবর্তন করেন, যার মধ্যে কেরানীগঞ্জ কলাতলিতে কলেজের স্থায়ী ক্যাম্পাসের জন্য 10 বিঘা জমি ক্রয় করা হয়। সভায় উপস্থিত গভর্নিং বোর্ডের সকল সদস্যরা প্রফেসর দোলনের পথ চলায় সহযোগিতা আশ্বাস দেন, এছাড়াও শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। শেষ করবো এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। প্লট দুর্নীতি মামলায় জয়পুতুল সহ শেখ হাসিনা বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ 11 আগস্ট, গ্রেপ্তারি পরোয়ানা জারি। শেষ দিনে আলোচনায় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক ঐকমত্য কমিশন, জুলাই সনদের দাবিতে শাহবাগে অবরোধ। সন্ত্রাস কিশোর গ্যাং রোধে কঠোর অবস্থানের কথা জানালো র্যাব, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি। এবং মিয়ানমারে জরুরি অবস্থা তুলে নিল জান্তা সরকার, আগামী ডিসেম্বরে নির্বাচন। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।